হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 12-এর যে মডেল কোয়েশ্চেন উইথ অ্যান্সার কি বোর্ডের তরফ থেকে আমাদের কাউন্সিলের তরফ থেকে দেওয়া হয়েছিল সেই কোয়েশ্চেন সেটটার যে 3 নম্বর সেট, সেই 3 নম্বর সেটটা আজকে এখানে সলিউশন করে দেখাবো। তো ছাত্রছাত্রীদের কাছ থেকে যে রিকোয়েস্টটা আমি বারবার পেয়েছি, তারা বলতে চাইছে স্যার বড় কোয়েশ্চেনগুলো আপনি পরে দেবেন, আপাতত আমাদেরকে যে এমসিকিউ শর্ট অ্যান্সার কোয়েশ্চেন টাইপ এবং যে গ্রামারগুলো রয়েছে সেগুলোকে সলভ করে দিন। তো তাদের রিকোয়েস্ট রেখে আমি এই ভিডিওগুলোতে এরপর থেকে এমসিকিউ, এসএকিউ এবং গ্রামারের কোয়েশ্চেনগুলোর ভিডিও আমি করে দেবো এবং পরবর্তীকালে এই ভিডিওগুলোর সঙ্গেই আমি লিঙ্ক দিয়ে দেবো যেখানে ব্রড টাইপ কোয়েশ্চেন অ্যান্সার থাকবে, তোমরা সেটা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। আপাতত আমরা চলে আসছি সেট 3-র গ্রামারের কোয়েশ্চেনে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে বলা আছে প্রথম প্রশ্নটায় দেখো, আই ডিডন্ট সি ইউ আইদার, আই সেড বাট আই হার্ড ইউ কাম ইন, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো সেটা কি হচ্ছে দেখো, আই টোল্ড দ্যাট আই হ্যাড নট সিন হার আইদার, যেহেতু এখানে ডিড নট ছিল এবং আই সেড আছে, তার মানে কি কোটেশনের ভেতরেও পাস্ট টেন্স রয়েছে এবং কোটেশনের বাইরেও পাস্ট টেন্স রয়েছে। এইসব ক্ষেত্রে যদি আমরা কোটেশন তুলি তাহলে ভেতরের যে পাস্ট টেন্সটা আছে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তো আই টোল্ড দ্যাট আই হ্যাড নট সিন হার আইদার। এবার দেখো যে কিছু কিছু ধরনের ন্যারেশন চেঞ্জ যেগুলো প্রথমে কোটেশন দিয়ে একটা অংশ শুরু হলো, তারপরে ওই আই সেড, তারপরে আবার কোটেশন শুরু হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করব, প্রথম অংশটা চেঞ্জ করার পরে একটা অ্যান্ড অ্যাডেড দ্যাট এরমভাবে একটা অ্যাডিশন করে তারপরে পরের অংশটা ন্যারেশন চেঞ্জ করব। তো এখানে কী হবে, আই টোল্ড দ্যাট আই হ্যাড নট সিন হার আইদার অ্যান্ড অ্যাডেড দ্যাট, এবং এর সঙ্গে আমি বললাম দ্যাট আই হ্যাড হার্ড হার কাম ইন, আমি শুনতে পেয়েছিলাম। এখানেও যেহেতু হার্ড রয়েছে হিয়ারের পাস্ট টেন্স আর বাইরে সেড রয়েছে, সেই জন্য আমরা কি করব, হ্যাড হার্ড হার কাম ইন। নেক্সট আসছি পরের যে 2 নম্বর প্রশ্নটা রয়েছে, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। এখানে করতে হবে কি আমাদের ভয়েস চেঞ্জ। তো আমাকে যে জিনিসটা বার করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা, দেখো হিজ অ্যান্সার, এইটা হচ্ছে এখানে সাবজেক্ট। ভার্ব কোনটা, ফিল্ড, অর্থাৎ আমাকে পূর্ণ করেছিল। প্রশ্ন করতে হবে এখানে ফিল্ড পূর্ণ করেছিল, যে কাকে পূর্ণ করেছিল বা কি পূর্ণ করেছিল। যদি ভার্বের ওপরে আমরা কি কাকে দিয়ে প্রশ্ন করি, যেটা উত্তর পাবো সেটাই হচ্ছে আমার অবজেক্ট। তাহলে এখানে ফিল্ডের ওপর যদি প্রশ্ন করি কাকে পূর্ণ করেছিল, আমি উত্তর পাচ্ছি মি, অর্থাৎ আমাকে পূর্ণ করেছিল। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম হিজ অ্যান্সার, ফিল্ড পেয়ে গেলাম ভার্ব, এই ফিল্ড থেকেই আমি ভার্বের টেন্স পেয়ে যাচ্ছি, টেন্সটা কি পাস্ট টেন্স, এবং তারপর আমি অবজেক্ট পেয়ে যাচ্ছি মি, এবং বাকি যে অংশটা রয়েছে সেটা কিন্তু এক্সট্রা, এইখানে কিন্তু আমাদের কোনো চেঞ্জের ব্যাপার নেই। তো আমি এই অবজেক্টটা যেটা মি সেটাকে আমি সাবজেক্ট করব, তাহলে কি হলো আই। এবার যেহেতু ফিল্ড ছিল পাস্ট টেন্সে, সেই জন্য বি ভার্ব আমাকে পাস্ট টেন্সে নিতে হবে। আই এর পরে বি ভার্ব দিয়েছি ওয়াজ, আই ওয়াজ ফিল্ড। এরপরে যে বাকি অংশটা আছে উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, এই কথাটা পরপর লিখে দেবো, উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। তারপরে কি আছে, হিজ অ্যান্সার, এটার আগে বাই বসিয়ে দেবো, বাই হিজ অ্যান্সার। তাহলে এটা হয়ে গেল আমার কমপ্লিট অ্যান্সার। নেক্সট আছে 3 নম্বরে, ইট হ্যাজ কনজিউমড দ্য আর্থ, ইট হ্যাজ গ্রোন স্লোলি। এটাকে বলা হয় যে জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স। এখানে দুটো সেন্টেন্স আছে, তো এইটাকে যখন আমরা সিম্পল সেন্টেন্স করবো, দেখো দুটো সেন্টেন্সের সাবজেক্ট কী রয়েছে, ইট, ঠিক আছে। তো এইরকম যদি একই সাবজেক্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে সিম্পল সেন্টেন্স করার সুবিধাটা হচ্ছে কি, যে একটা ভার্বকে আমি আইএনজি যোগ করে কন্টিনিউ করে দেবো। তাহলে কি হচ্ছে, ইট হ্যাজ গ্রোন স্লোলি। ওকে, এবার কি করা হচ্ছে, এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুটো সেন্টেন্সের ভেতরে কোন ঘটনাটা আগে ঘটছে, যে ঘটনাটা আগে ঘটবে তাকে দিয়ে আমরা শুরু করব। তা প্রথমে তার বেড়ে ওঠা হচ্ছে এবং বেড়ে ওঠার কারণ হিসাবে আর্থকে সে কনজিউম করছে। তাহলে প্রথমে আমরা নিয়ে আসছি ইট হ্যাজ গ্রোন স্লোলি, তারপরে এই কনজিউমটার সঙ্গে আইএনজি দিয়ে দেবো, কনজিউমিং দ্য আর্থ। তো এই জিনিসটাকে একটু খেয়াল রাখতে হবে। নেক্সট আসছি আমরা নাম্বার 4, যেখানে বলা হচ্ছে হোয়েন টায়ার্ড আউট অফ ফান হি, এখানে সেই গ্রাস হপারের কথা বলা হচ্ছে, যখন সে আনন্দ করে ক্লান্ত হয়ে যায়, হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, অর্থাৎ ক্লান্ত হয়ে গেলে সে কিছু মনোরম উইডের নিচে, আগাছার নিচে সে আরাম করে বসে থাকে। এটাকে বলা হচ্ছে স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্সেস। সিম্পল সেন্টেন্সে ভাগ করতে বলা হচ্ছে, সাধারণভাবে দুটো সিম্পল সেন্টেন্সেই ভাগ করা হয়। তো কীভাবে ভাগ করা হয়েছে দেখো, হি টায়ার্ডস আউট অফ ফান,
ওকে, এখানে যেহেতু হি রেস্টস কথাটা দেওয়া রয়েছে, এইখান থেকে আমাকে টেন্সটা ধরতে হবে যে এটা প্রেজেন্ট টেন্সে লিখবো না পাস্ট টেন্সে লিখবো। যেহেতু হি রেস্টস রয়েছে তাহলে বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্স, সুতরাং আমার যে সেন্টেন্স দুটো হবে সেটাও কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে করবো। হি টায়ার্স আউট অফ ফান, সে আনন্দ করে ক্লান্ত হয়ে পড়ে, এটা হলো 1 নম্বর সেন্টেন্স। এবং বি এর সেন্টেন্সটা কী হবে? হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, এবং সে কিছু প্লিজেন্ট উইডের নিচে সে রেস্ট নেয়। এই দুটো সেন্টেন্স যখন আমরা স্প্লিট করব তখন কিন্তু এই সেন্টেন্স এ বি বা 1 2 করে ভাগ করে দেখিয়ে দিতে হবে যে দুটো সেন্টেন্স কী কী হয়েছে। নেক্সট আসছি নাম্বার 5-এ, বলা হয়েছে ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock at night অ্যান্ড সি ওয়াজ ওয়াকিং অ্যালোন, চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, কি করব, এখানে একটু আইডিয়াটাকে আমরা এক্সটেন্ড করে দেবো। সেটা হচ্ছে ইট ওয়াজ 11 o'clock at night, এইটা রাত্রির 11টা। হোয়েন সি ওয়াজ ওয়াকিং অ্যালোন, যখন বলতে রাত্রির 11টাকে বোঝাচ্ছে। হোয়েন সি ওয়াজ ওয়াকিং অ্যালোন, যখন তিনি একা হেঁটে যাচ্ছিলেন। নেক্সট নাম্বার 6 বলছে ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল, এটাকে বলা হচ্ছে নাউন ফর্ম অফ অ্যাটেন্ড। নাউন ফর্ম অফ অ্যাটেন্ড মানে সকলের, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল, অর্থাৎ কোনো একজন ব্যক্তির সব কিছুকেই অ্যাটেন্ড করা, সব কিছুর দিকেই মনোযোগ দেওয়া উচিত। তো এটা 3 কোয়েশ্চেন থেকে দেওয়া হয়েছে। তো এটা চেঞ্জটা কীভাবে হবে দেখো, ওয়ান শুড অলওয়েজ পে অ্যাটেনশন, মানে মনোযোগ দিতে বলা হচ্ছে, এখানে দেয়া মানে পে ইউজ করা হয়েছে। ওয়ান শুড অলওয়েজ পে অ্যাটেনশন টু অল, এখানে এই অ্যাটেনশনটা হচ্ছে নাউন। নেক্সট আসছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। এগুলো তো বই থেকে দেওয়া, তোমরা বইয়ের সঙ্গে একটু চেক করে নেবে অবশ্যই। সি ওয়াজ এ লার্জ ওম্যান উইথ এ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস। It was about 11 o'clock at night and she was walking alone when a boy ran up behind her and tried to snatch her purse. এটা হয়ে গেল আমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এরর কারেকশন। সেই এরর কারেকশানে দেওয়া আছে কি দেখো, আই উড সে মাই ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। এখানে অপশান দেওয়া রয়েছে মাইসেলফ, মাইন, মি। তো এটার জন্য সঠিক উত্তর হবে মাইন, মানে উত্তরটা হওয়ার কথা আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। পরীক্ষার খাতায় যখন তোমরা লিখবে তখন তোমরা এই সি এর নাম্বার দিয়ে যেটা দ্য কারেক্ট অ্যান্সার ইজ বলে লিখবে আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। পরে যেটা আছে এটা আনসিন, এটারও অ্যান্সার তো তোমরা পরে পেয়ে যাচ্ছ। আমরা চলে আসছি সরাসরি একদম এমসিকিউ এবং শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, যেটা পার্ট বিতে আছে সেইখানে। এখানে দেখো বলেছে কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশান। তা কারেক্ট অপশান নিয়ে আমরা চুজ করব। প্রথমটা বলছে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার আর্নস আর ইউজুয়ালি, ন্যারেটারের মতে আর্নরা কেমন, সেটা হচ্ছে অপশান এ ফর্মিডেবল ক্রিয়েচার, এটা বইতে আছে। দ্য শিবা টেম্পল, নাম্বার 2, দ্য শিবা টেম্পল ওয়াজ ড্যাশ ওয়াক ফ্রম আব্দুল কালামস হাউস। শিবা টেম্পলটা আব্দুল কালামের থেকে কত দূরে ছিল, আব্দুল কালামের বাড়ির থেকে কত দূরে ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশান এ 10 মিনিটস, মানে 10 মিনিটের হাঁটা পথ ছিল। নেক্সট হচ্ছে দ্য ফুল নেম অফ মিসেস লুয়েলা বেটস ওয়াজ, মিসেস লুয়েলা বেটসের পুরো নাম কী ছিল? অপশান এ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, এটা কিন্তু তার ছিল পুরো নাম, এই বাকিগুলো কিন্তু নয়। 4 নম্বরে বলেছে দ্য হারমিট দ্য জার উইশ টু ভিজিট রিসিভড অনলি, অর্থাৎ যে হারমিট যার কাছে জার ভিজিট করতে যেতে চেয়েছিল সে কোন ধরনের মানুষকে গ্রহণ করে? সেটা হচ্ছে অপশান এ কমন ফোক, অর্থাৎ সাধারণ মানুষকে। সে যদি ওয়াইজম্যান, কিং বা যাই হোক না কেন তাদেরকে কিন্তু সে গ্রহণ করে না, সাধারণ মানুষ হলেই তার কাছে গ্রহণযোগ্যতা। নেক্সট আসছি, এইখান থেকে কোয়েশ্চেন রয়েছে কিছু। প্রথম যেটা রয়েছে হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট দ্য জার থট অফ, প্রথম কোন প্রশ্নটা জারের মনে এসেছিল? অ্যান্সারটা হচ্ছে দেখো দ্য ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট দ্য জার থট অফ, অর্থাৎ প্রথম যে প্রশ্নটা জার ভেবেছিল ওয়াজ অ্যাবাউট দ্য, সেটা ছিল কি বিষয়ে না দ্য রাইট টাইম ফর বিগিনিং অ্যান অ্যাকশন, কোনো কাজ শুরুর সঠিক সময় কোনটা, এটাই ছিল তার মনে প্রথম প্রশ্ন। 2 নম্বরে যেটা দেওয়া আছে হোয়াট ডিড দ্য জার ডু টু মিট দ্য হারমিট, অর্থাৎ হারমিটের সঙ্গে দেখা করবার জন্যে জার কী করেছিল? তো সেইটার অ্যান্সার হচ্ছে দেখো দ্য জার ওয়েন্ট টু দ্য ফরেস্ট, জার ওই জঙ্গলে গেছিল, হোয়ার দ্য হারমিট লিভড
ইন এ কটেজ, যেখানে হারমিট একটা ছোট্ট কুড়ে ঘরে থাকতো। অ্যান্ড ডিসমাউন্টিং ফ্রম হিজ হর্স, ডিসমাউন্ট করা মানে হচ্ছে নামা, অবতরণ করা, ফ্রম হিজ হর্স হি পুট অন কমন ম্যানস ড্রেস, সে কী করেছিল, একটা সাধারণ মানুষের পোশাক পরেছিল। অ্যান্ড ওয়াকড অ্যালোন, একা হেঁটে গেছিল। অন ফুট, পায়ে হেঁটে গেছিল। টু মিট দ্য হারমিট, ওই হারমিটের সঙ্গে দেখা করার জন্যে। নেক্সট আসছি 3 নম্বর প্রশ্নে, কী বলছে দেখো, ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ রজার, অর্থাৎ রজারের চেহারাটাকে বর্ণনা করতে বলেছে। হোয়েন মিসেস বেটস কট হিম, যখন মিসেস বেটস রজারকে ধরেছিলেন তখন রজারকে কেমন দেখতে লাগছিল। তো এখানে অ্যান্সারটা দেওয়া হচ্ছে দেখো, নাম্বার 3, রজার ওয়াজ অ্যাজ থিন অ্যাজ এ ওয়াইল্ড উইলো ট্রি, অর্থাৎ বন্য উইলো ট্রি এর মতো দেখতে লাগছিল, মানে বেশভূষার কোনো ঠিকঠাক ছিল না। অ্যান্ড হি পুট অন জিন্স ট্রাউজার, সে জিন্সের প্যান্ট পরেছিল, আমরা সাধারণ ভাষায় প্যান্ট বলি কিন্তু অ্যাকচুয়ালি ইংলিশে একে ট্রাউজার বলা হয়। অ্যান্ড টেনিস শুজ, এবং তার সঙ্গে সঙ্গে টেনিস শুজ মানে ওই কিডস টাইপের জুতো সে পরেছিল। 4 নম্বর যে প্রশ্ন, সেখানে বলা আছে, হোয়াট ওয়ার দ্য পার্টিং ওয়ার্ডস অফ রজার টু মিসেস লুয়েলা বেটস, অর্থাৎ মিসেস লুয়েলা বেটসের প্রতি রজারের চলে যাওয়ার সময় কি কথা রজার বলেছিল। সেটা হচ্ছে, রজার ওয়ান্টেড টু সে, রজার বলতে চেয়েছিল, সামথিং এলস, কিছু আলাদা, আদার দ্যান থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম ছাড়া আরও 2-1 কথা বলতে চেয়েছিল, কিন্তু যখনই ঘুরে থ্যাংক ইউ ম্যাম বলার পরেই আর কিছু বলতে গেল, দেখলো দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে। নেক্সট বলা হচ্ছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট টাইপ অফ চাইল্ডহুড ডিড আব্দুল কালাম হ্যাভ, আব্দুল কালামের কীরকম ধরনের শৈশব ছিল। তো অ্যান্সার হবে, আব্দুল কালাম হ্যাড, আব্দুল কালামের ছিল বোথ ইমোশনালি অ্যান্ড মেটেরিয়ালি সিকিউর চাইল্ডহুড, অর্থাৎ ইমোশনালি মানে হচ্ছে আবেগগতভাবে, অ্যান্ড মেটেরিয়ালি মানে বস্তুগতভাবে, মানে শিক্ষা যেটা সে বাবার কাছ থেকে পেয়েছিল বা যে জিনিসপত্রগুলো বড় হবার জন্য প্রয়োজন পেয়েছিল, সব কিছুই কিন্তু তার ছোটোবেলাটাকে সুরক্ষিত করেছিল। নেক্সট নাম্বার 6, হোয়াট ওয়াজ আব্দুল কালামস মেমোরি অ্যাবাউট হিজ ফাদার অ্যান্ড পাকসি লক্ষ্মণা শাস্ত্রী, পাকসি লক্ষ্মণা শাস্ত্রী এবং তার বাবার বিষয়ে আব্দুল কালামের স্মৃতিতে কি প্রকট হয়েছিল, সেটা দেখো এখানে অ্যান্সারটা। আব্দুল কালামস মেমোরি অ্যাবাউট দিস টু ম্যান ওয়ার দ্যাট, আব্দুল কালাম এই দুজনের কথা মনে করলেই যে জিনিসটা তার মনে পড়তো সেটা হলো, বোথ অফ দেম, তারা দুজনেই, ইন দেয়ার ট্র্যাডিশনাল অ্যাটায়ার্স, তাদের যে ট্র্যাডিশনাল প্রথাগত যে ড্রেস, অ্যাটায়ার মানে ড্রেস, ওয়্যার ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা স্পিরিচুয়াল ম্যাটার্স অর্থাৎ আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে আলোচনা করছেন, অর্থাৎ আব্দুল কালামের বাবা তার ইসলামিক ড্রেস পরে রয়েছেন এবং পুরোহিত মশাই সে পুরোহিতের ড্রেস পরে রয়েছে, এই নিয়েই কিন্তু তারা তাদের আধ্যাত্মিক আলোচনা করছে, এটা নিয়ে কারুর মনে কোনো কনফিউশন, কোনো সমস্যা ছিল না। নেক্সট নাম্বার 7, হাউ ডিড দ্য ন্যারেটার থিঙ্ক অফ প্রিভেন্টিং হিজ কো প্যাসেঞ্জার ফ্রম ডিসকভারিং দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড, যে কিভাবে ওই ন্যারেটার এটা বোঝাতে চেয়েছিল, বোঝানো থেকে আটকাতে চেয়েছিল তার কো প্যাসেঞ্জারকে যে সে একজন অন্ধ। তো এখানে অ্যান্সার হচ্ছে, দ্য ন্যারেটার থট দ্যাট, ন্যারেটার ভেবেছিলেন যে, ইফ হি কুড স্টিক টু হিজ সিট, যদি উনি নিজের সিটেই বসে থাকেন, হি কুড বি এবল টু প্রিভেন্ট, তিনি হয়তো আটকাতে পারবেন, হিজ কো প্যাসেঞ্জার, তার সহযাত্রীকে, ফ্রম ডিসকভারিং, এইটা বুঝতে বা আবিষ্কার করতে, হিজ ব্লাইন্ডনেস, তিনি নিজের সিটেই যদি বসে থাকেন তাহলে তার সহযাত্রী বুঝতে পারবে না যে ইনি অন্ধ, কিন্তু তিনি যদি সিট থেকে মুভমেন্ট করেন তাহলে কিন্তু তার অন্ধত্ব প্রকাশ হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে নাম্বার 8, মোর দ্যান হাউ লং কুডেন্ট দ্য গার্ল বিয়ার টু সিট ইন দ্য ট্রেন, মানে কতক্ষণ সময়ের বেশি মেয়েটি ট্রেনে বসে থাকতে পারে না। তো তার অ্যান্সার হচ্ছে, দ্য গার্ল কুড নট বিয়ার টু সিট, মেয়েটি ট্রেনে বসে থাকতে পারে না, ইন দ্য ট্রেন মোর দ্যান 2 or 3 hours, মানে 2 থেকে 3 ঘন্টার বেশি মেয়েটি ট্রেনে বসে থাকাকে সহ্য করতে পারে না। নেক্সট আসছে সেটা হচ্ছে পোয়েট্রির ওপর যে এমসিকিউ সেইগুলো। প্রথমটা কি আছে দেখো, দ্য পোয়েট ক্লেমস দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ, কবি দাবি করেছেন যে পোয়েট্রি অফ আর্থ হলো কি, সেটা হচ্ছে সঠিক উত্তর অপশান সি, নেভার সিজিং, কখনো এটা বন্ধ হয় না।
নেক্সট, টাইম কনজিউম টু কিল এ ট্রি ইজ, কতক্ষণ সময় একটা গাছকে মারতে লাগে, সেটার জন্য অপশান হচ্ছে সঠিক মাচ। এই লিটিল, আওয়ার্স, মিনিটস এইভাবে বলা যাবে না, মাচ মানে অনেকক্ষণ সময় লাগবে। নেক্সট, দ্য রাফ উইন্ডস অফ সামার, মানে গ্রীষ্মের যে এলোমেলো বাতাস সেটা কি করে, সেটা অপশান বি, শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, অর্থাৎ মে মাসের যে ফুলগুলো সেইগুলোকে নাড়িয়ে দেয় বা ঝরিয়ে দেয়। নেক্সট আসছি, দ্য ফ্রেজ লং স্ট্র্যান্ডস অফ সিলভার মিনস, লং স্ট্র্যান্ড অফ সিলভার বলতে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে দ্য স্ট্রিম, অর্থাৎ নদীটাকে বোঝানো হচ্ছে, যেটাকে দূর থেকে দেখে সিলভারের রূপলি একটা রেখা বলে মনে হচ্ছিল। নেক্সট হচ্ছে কোশ্চেন অ্যান্সার নাম্বার 1, হোয়াট ডু দ্য সানরেজ ডু, সূর্যের রশ্মিগুলো কি করে, সঠিক উত্তর হচ্ছে এটার দ্য সান রেজ ফিল দ্য স্মল হলো উইথ লাইট, অর্থাৎ সূর্যের আলো এই ছোট্ট হলো অর্থাৎ এই ভ্যালিটাকে আলোকে পূর্ণ করে তোলে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, অর্থাৎ তার হাসিটা বাচ্চাদের মতো। এক্সপ্লেন দ্য সিমিলি হেয়ার, সিমিলি মানে হচ্ছে এখানে তুলনা বোঝায়, একটার সঙ্গে আরেকটা তুলনা বোঝায়। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সিমিলির ভেতরে 4টে কম্পোনেন্ট দরকার। নাম্বার 1 হচ্ছে যাকে তুলনা করা হচ্ছে, নাম্বার 2 হচ্ছে যার সাথে তুলনা করা হচ্ছে, নাম্বার 3 হচ্ছে একটা সাদৃশ্যবাচক শব্দ থাকতে হবে, এবং নাম্বার 4 হচ্ছে দুজনের মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য থাকতে হবে। এই জিনিসটাকে বলা হয় সিমিলি, এটা একটা ফিগার অফ স্পিচ। এইখানে দেখো বলা হচ্ছে দ্য স্মাইল রিমাইন্ডস ওয়ান দ্য ইনোসেন্স অফ অ্যান ইনফ্যান্ট, তার মানে এই যে স্মাইলটা এইটাই হচ্ছে কিন্তু কমন সাধারণ বৈশিষ্ট্য। তো স্মাইল রিমাইন্ডস, ওই সোলজারটার যে স্মাইলটা সেটা একজনকে মনে করিয়ে দিচ্ছে দ্য ইনোসেন্স অফ অ্যান ইনফ্যান্ট উইথ ইটস জেন্টলনেস, অর্থাৎ একটা সরলতা, একটা বাচ্চা ছেলের যে সরলতা এবং তার যে শান্ত প্রকৃতি এবং যা তার যে পিসফুল নেচার অর্থাৎ শান্তপ্রিয় যে নেচার, এই সমস্ত জিনিসটা বোঝাচ্ছে একটা তুলনার মধ্যে দিয়ে। সেই তুলনাটা হচ্ছে কি, দুজনের মধ্যে একই ধরনের তুলনা, সেটা হচ্ছে এই তুলনা করা হয়েছে কাকে, সোলজারকে তুলনা করা হয়েছে একজন ইনোসেন্ট বালকের সাথে বা ইনফ্যান্টের সাথে, ছোট বালকের সাথে। দুজনের মধ্যে এই যে লাইক বলে একটা কথা রয়েছে, রিমাইন্ডস ওয়ান দ্য ইনোসেন্স অফ অ্যান ইনফ্যান্ট উইথ ইটস জেন্টলনেস, অর্থাৎ তাদের মধ্যে যে জেন্টলনেস এবং পিসফুলনেস রয়েছে, এই সাধারণ বৈশিষ্ট্যগুলো থাকার জন্য এইটা একটা সিমিলি হয়ে উঠেছে। নেক্সট, হোয়াট ডিমেরিটস ডাজ দ্য সামার সিজন হ্যাভ, সামার সিজনের কি ডিমেরিট আছে, মানে কি তার খারাপ দিক কী কী আছে, কি তার শর্টকামিং আছে। অ্যান্সারটা হচ্ছে দ্য ডিমেরিটস অফ দ্য সামার সিজন আর, সামার সিজনের যে শর্টকামিংগুলো সেগুলো হচ্ছে নাম্বার 1, ইটস বিউটি ইজ সাবজেক্ট টু চেঞ্জ, এর বিউটিটা কিন্তু একটা সময় পরিবর্তন হয়ে যায়, অ্যান্ড ইট ইজ শর্ট লিভড, এবং এই সিজনটা কিন্তু শর্ট লিভড অর্থাৎ কিছুক্ষণের জন্য থাকে, তারপরে কিন্তু অন্য ঋতু চলে আসে, সুতরাং এটা কনস্ট্যান্ট নয়। নেক্সট বলছে হোয়াট টাইপ অফ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, অর্থাৎ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই কবিতাটা কী ধরনের কবিতা। অ্যান্সার হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ এ সনেট, এটা কিন্তু হলো একটা সনেট ধর্মী কবিতা। নেক্সট নাম্বার 5 দেখো, হোয়াট হ্যাজ দ্য ট্রি অ্যাবজর্বড অ্যান্ড ফেড আপন, অর্থাৎ গাছ কি অ্যাবজর্ব করেছে, কি শোষণ করেছে এবং কি সে খাদ্য হিসাবে গ্রহণ করেছে। তো সেটার জন্য অ্যান্সার হচ্ছে দ্য ট্রি হ্যাজ অ্যাবজর্বড, ট্রি কী কী অ্যাবজর্ব করেছে, কী কী শোষণ করেছে, ইয়ার্স অফ এয়ার, বহু বছর ধরে সে বাতাসকে শোষণ করেছে, জল শোষণ করেছে, ওয়াটার অ্যান্ড সানলাইট, সূর্যরশ্মি শোষণ করেছে, অ্যালং উইথ ফিডিং আপন দ্য ক্রাস্ট অফ দ্য আর্থ, এবং তার সাথে সাথে ভূত্বক থেকে জল, জলীয় রস এগুলোকে নিয়ে সে খাদ্য গ্রহণ করেছে। নেক্সট, হাউ লং ইজ দ্য রুট পুলড আউট, হাউ ইজ দ্য রুট পুলড আউট, কীভাবে রুটটাকে পুল আউট করা অর্থাৎ তুলে নেওয়া হয়। অ্যান্সার হচ্ছে দ্য রুট ইজ পুলড আউট, রুটটাকে তুলে নেওয়া হয় আফটার টাইং দ্য ট্রি, টাই মানে হচ্ছে বাঁধা, গাছটাকে বাঁধার পর উইথ এ রোপ, একটা দড়ি দিয়ে বাঁধার পর, অ্যান্ড আপরুটেড উইথ ফোর্স, এবং তারপরে জোর দিয়ে টান দিলে তবেই গিয়ে কিন্তু সমূলে ওই রুটটা উঠে চলে আসে। নেক্সট অংশে যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে
নাম্বার 7 কোয়েশ্চেন, এক্সপ্লেন দ্য লাইন দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডেড। পোয়েট্রি অফ আর্থ কখনো মরে না, এই লাইনটাকে ব্যাখ্যা করতে বলেছে। তো অ্যান্সারটা হচ্ছে দেখো, বাই দিস লাইন, এই লাইনটির মাধ্যমে দ্য পোয়েট ওয়ান্টস টু মিন, কবি বলতে চেয়েছেন দ্যাট দ্য মিউজিক অফ নেচার, যে নেচারের এই মিউজিক, নেচারের এই সঙ্গীত নেভার সিজেস অর স্টপস, অর্থাৎ প্রকৃতির গান কখনো বন্ধ বা স্তব্ধ হয় না। বড় পাখিদের গান বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আরও কিছু কিছু পতঙ্গ বা ছোট পাখি আছে যারা কিন্তু এই সঙ্গীতটাকে চালিয়ে নিয়ে যায়। নাম্বার 8 বলছে দেখো, হুজ সং ডাজ দ্য পোয়েট টক অ্যাবাউট, কার গানের কথা কবি বলেছেন ইন দ্য অক্টেভ। অক্টেভ মানে হচ্ছে প্রথম যে 8 লাইন কবিতার, সেই অক্টেভে কার গানের কথা বলা হয়েছে ইন দ্য সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ এই কবিতার প্রথম 8 লাইনের মধ্যে কার গানের কথা বলা হয়েছে? অ্যান্সার হচ্ছে দ্য পোয়েট টক্স অ্যাবাউট দ্য সং অফ দ্য, এটা অ্যাবাউট হয়ে গেছে, এটা অফ দ্য গ্রাস অপার ইন দ্য অক্টেভ, অর্থাৎ কবি এই গ্রাস অপারের কথা বলেছেন অক্টেভে, অর্থাৎ প্রথম যে কবিতার 8টা লাইন রয়েছে সেই 8টা লাইনে কবি এই গ্রাস অপারের গানের কথা বলেছেন। নেক্সট যে অংশটা আছে সেখানে হচ্ছে এই ড্রামার থেকে আমাদের এমসিকিউ রয়েছে, তো সেটা আমরা করে নিই। দেখো প্রথমে বলেছে দ্য রাশিয়ান সোসাইটি ইন দ্য লেট 90s বিলিভ দ্যাট, অর্থাৎ লেট 90s-এ 1800 সালের শেষ দিক করে, 90s মানে হচ্ছে ঊনবিংশ শতকের, এটা ধরতে হবে ঊনবিংশ শতকের শেষ দিকে রাশিয়ান সোসাইটি কি বিশ্বাস করতো, ড্যাশ উড ব্রিং অ্যাবাউট ইকোনমিক স্টেবিলিটি, কোনো একটা জিনিস যেটা তোমাকে আর্থিক স্থিতাবস্থা এনে দেবে। সেটা কি? অপশান এ ম্যারেজ, অর্থাৎ ম্যারেজ হলে তবে কিন্তু তোমার আর্থিক স্থিতাবস্থা আসবে বলে মনে করা হতো। নাম্বার 2 বলেছে দেখো, লোমব ওয়ান্টস টু গেট ম্যারিড বিকজ হি ওয়ান্টস টু লিভ এ। লোমব বিয়ে করতে চেয়েছিল কারণ সে কীরকম জীবন বাঁচতে চেয়েছিল? সঠিক উত্তর হবে অপশান বি, কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ, মানে শান্তিপ্রিয় এবং স্বাভাবিক জীবন সে অতিবাহিত করতে চেয়েছিল। নেক্সট হচ্ছে দ্য ওয়ার্ড ইগ্যাড ইজ দ্য ওল্ড এক্সপ্রেশন অফ, এইটা কোন শব্দের ওল্ড এক্সপ্রেশন? সেটা হচ্ছে অপশান ডি, সারপ্রাইজ, অর্থাৎ অবাক হয়ে যাওয়া। এইটার যে পাস্ট টাইমে যেভাবে এক্সপ্রেস করা হতো সেটা হচ্ছে ইগার্ড। নেক্সট হচ্ছে নাতালিয়াস ফ্যামিলি হ্যাড লেন্ট লোমব দ্য থ্রেসিং মেশিন দ্য প্রিভিয়াস ইয়ার টিল, অর্থাৎ নাতালিয়ার ফ্যামিলি লোমবকে থ্রেসিং মেশিন দিয়েছিল কত বছরে, কোন মাস অবধি? সেটার সঠিক উত্তর হচ্ছে অপশান বি, নভেম্বর, অর্থাৎ নভেম্বর মাস অবধি। তো এই অবধি তোমাদের সেট 3 কমপ্লিট হয়ে গেল। তো তোমরা এই ভিডিওটাকে কমপ্লিট দেখলে তার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ। পরের যে সেটটা আছে তার জন্য তোমরা অপেক্ষা করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো এবং আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওর আপডেটগুলো তোমরা সরাসরি তাহলে পেয়ে যাবে। থ্যাংক ইউ।